কে তুমি সাধক? কেন এসেছো এই ছাইয়ের রাজ্যে? তুমি তো মরজগতের মানুষ, এখানে কেন? আমি তোমার মুক্তির জন্য এসেছি প্রেতসত্তা। তুমি এখানে আবদ্ধ হয়ে আছো। মুক্তি? আমি প্রতিশোধের আগুনে চলি। আমি শ্মশানের এই ছাইয়ের গন্ধ খুব ভালোবাসি। আমি সেই শক্তির দাস যা আমাকে জন্ম দিয়েছে। মাটি ফেটে এক প্রাচীন শিলালিপি বেরিয়ে এলো। প্রেতটির চিৎকার এবং যন্ত্রণার মাঝে আমি বুঝতে পারলাম সে কেবল একটি আত্মা নয়। আমাকে ভুল পথে বলে দেওয়া হয়েছিল। কাপালিকের মন্ত্র ভুল ছিল। আমি মুক্তি চাই। এই ছাইয়ের গন্ধ আমার অসহ্য লাগে। ফুলটির শীতল স্পর্শ জীবন শক্তি শুষে নিত, যা প্রেতটির ক্ষুধা মেটাতো। বর্ষা তখনও পুরোপুরি বিদায় নেয়নি। সন্ধে 7টা বাজতেই মকলেনের সেই জীর্ণ বাড়িটার একতলার ঘরখানায় কেমন যেন একটা রহস্যময় ধোঁয়াটে ভাব সৃষ্টি হতো। তারানাথ তার সাধনার ঘর থেকে বেরিয়ে এলে সেই ঘর থেকেই ভেসে আসতো এক প্রকার অদ্ভুত ভেষজ ধূপের গন্ধ, যা ঘরের স্যাঁতস্যাঁতে গন্ধটাকে কোনো মতে চেপে রাখত। এমন এই দুর্যোগের দিনে মটলেন নিবাসী বৃদ্ধ এই তান্ত্রিকের ঠিকানায় এসে হাজির হই আমি আর কিশোরী। ঘরে তখন গড়ে ওঠে 3 জনের জমজমাট আড্ডা। তারানাথ তার ঘরের মেঝেতে আসন পেতে মুখে এক গাল হাসি নিয়ে বসে আছেন। তার পাশে ছোট টেবিলটায় রাখা একটা পুরনো টর্চ, পাসিং শো আর একটা প্যাকেট, দেশলাইয়ের খাম আর 3 পেয়ালা চা। তারানাথের মেয়ে চারি ঘরের এক কোণে হারমোনিয়াম নিয়ে বসেছিল। যে যার চায়ের পেয়ালা তুলে নিয়ে দুটো বেতের মোড়ার টেনে বসলাম। বাইরে একবার তীব্র শব্দ করে বজ্রপাত ঘটল। কিশোরী চায়ে চুমুক দিয়ে বলে ওঠে, নিন ঠাকুরমশাই, আপনার তন্ত্রের গল্প শুরু করুন। মৃদু হাসলেন তারানাথ। তন্ত্র কথা ছাড়া আমার আর কি বা আছে? তবে আজ যা বলবো তা শুধু তন্ত্র নয়, তা হলো এই বাংলার মাটির গভীরে লুকিয়ে থাকা এক অপদেবতার কথা। তোমরা যাকে ভূত প্রেত বলো, এ তার চেয়ে অনেক পুরনো, অনেক জটিল। আমি খানিক উৎকণ্ঠার সাথে প্রশ্ন করলাম, এ কি কোনো অপ্রচলিত প্রেতের কথা ঠাকুরমশাই? তারানাথ পাসিংশ ধরিয়ে একটা লম্বা সুটটান দিলেন। ধোঁয়ার রিংগুলো ছাদের দিকে উঠতে উঠতে ভেঙে যাচ্ছিল। অপ্রচলিত? হ্যাঁ, যাকে আধুনিক ভূত পেতনিদের তালিকায় ফেলা যায় না, যার জন্ম কোনো দুর্ঘটনায় নয়, বরং এক ভয়ঙ্কর তন্ত্রক্রিয়ার ভ্রষ্ট প্রয়োগে। তোমরা জানো, আমাদের এই বাংলায় বহু তন্ত্র প্রথা এমন আছে যা কালক্রমে হারিয়ে গেছে বা বিকৃত হয়ে গেছে। তেমনই এক বিকৃতির ফসল হলো মশানমৌলি। আমি বললাম, মশান মৌলি নামটা শুনিনি তো কখনো। তারানাথ বললেন, শুনবে কিভাবে বিভূতি? এই প্রেতের উপাসনা বা ভয় শুধু একটা নির্দিষ্ট গ্রামের, একটি বিশেষ পাড়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। আমি তখন পূর্ব
বাংলার দিকে এক সাধনার কাজে ঘুরে বেড়াচ্ছি। ঘটনাটা ঘটেছিল বাংলাদেশে শাওলা নামের এক গ্রামে। সেবার জ্যৈষ্ঠের শেষে তারানাথ গল্প বলা শুরু করলেন। আশ্চর্য এই জগৎ, এর আনাচে কানাচে প্রত্যন্ত গ্রামাঞ্চলের গভীরে আজও ছড়িয়ে আছে অসংখ্য অলৌকিক লোককথা, অপদেবতা, অশরীরী শক্তি আর অজানা আতঙ্কের গল্প। এমনই এক অপদেবী মশান মৌলি। ওপার বাংলার শ্যাওলা গ্রামের এক বিশেষ অঞ্চলে ছিল তার ভয়ঙ্কর প্রভাব, যেখানে রাত নামলেই নেমে আসতো অজানা এক অশুভ ছায়া। কলকাতার মডলেন নিবাসী সাধক তারানাথ চক্রবর্তী যুবক বয়সে এক ভক্ত প্রতাপ মণ্ডলের আরতি উপেক্ষা করতে না পেরে তিনি পাড়ি দিয়েছিলেন সেই অভিশপ্ত গ্রামে। কিন্তু কিভাবে নিজের সাহস, তীক্ষ্ণ বুদ্ধি আর গভীর তন্ত্রবিদ্যার মাধ্যমে তিনি সেই অপদেবীর কবল থেকে শাওলা গ্রামের ডোমপাড়াকে মুক্তি করেছিলেন, সেই রহস্য, সেই ভয়, সেই লড়াই আজ আমরা শুনতে চলেছি। নমস্কার, আমি সাম্য, আর আপনারা শুনছেন ত্রিকাহন স্টোরিজ। আজকের কাহিনী স্বস্তিক দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও ডোমপাড়ার মশান মৌলি। গল্পটি শোনার পরও যদি আপনার মনে তৃষ্ণা থেকে যায়, তাহলে আপনার জন্য অপেক্ষা করছে ত্রিকাহনস্টোরিজ.com, যেখানে আপনি পেয়ে যাবেন আরও ভিন্ন স্বাদের গা ছমছমে করা অলৌকিক গল্পসমূহ। তাই দেরি না করে নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর শুরু করে দিন আপনার পরবর্তী রহস্যযাত্রা। এবার তাহলে আলোটা নিভিয়ে বসুন, কারণ এই গল্প শুধু শোনার নয়, অনুভব করার। শাওলা গ্রাম ঢাকা থেকে বহু দূরে। মেঘনা নদীর এক শাখা পেরিয়ে পৌঁছতে হয়। জায়গাটা এমনই নিরালা আর কাদা জঙ্গলে ভরা যে বর্ষার সময় বাইরের জগতের সাথে তার যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। ওই গ্রামেই এক জমিদার প্রতাপ মণ্ডল আমার কাছে লোক পাঠিয়েছিলেন। সমস্যা ছিল গ্রামের ডোমপাড়াকে কেন্দ্র করে। ডোমপাড়া মানে যেখানে গ্রামের শ্মশানের দেখাশোনা করে যারা, তাদের বসতি। এই পাড়াটি গ্রামের মূল অংশ থেকে সামান্য দূরে একটি জলাশয়ের ধারে অবস্থিত। তাদের জীবনের একটা বড় অংশ কাটে শ্মশানের পাশে। সেখানেই তাদের আদি উপাসের স্থান ছিল। আমি প্রতাপ বাবুর আমন্ত্রণ উপেক্ষা করতে পারিনি। আমার আপ্যায়ন তিনি সেবার বেশ ভালো রকমই করেছিলেন। রাত্রের খাওয়া দাওয়ার পর মূল সমস্যার কথাটি প্রতাপ মণ্ডল আমায় বললেন। আপনার সাথে কিছু কথা ছিল ঠাকুর মশাই। বেশ তো, বলুন কি বলবেন। আসলে ভয় ও শোক জড়ানো কণ্ঠে তিনি বললেন, গ্রামে কেউ একে ভূত বলে না, বলে অপদেবতা মশান মৌলি। 3 সপ্তাহে 3টি কুমারী মেয়ের মৃত্যু হয়েছে। কোনো রোগ নেই, শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই, শুধু মৃত্যু। মৌলি? আগে হ্যাঁ, মৌলি ফুল, সাদা, গন্ধহীন, কেবল রাতে ফোটে। ডোমপাড়ার লোকে বলে এই প্রেত নাকি মৌলি ফুল হাতে আসে, আর যার কাছে আসে তাকে পরদিন ভোরে মৃত পাওয়া যায়। শরীরটা থাকে একদম ঠান্ডা, বরফের মতো। আমি বুঝেছিলাম এ কোনো সাধারণ অপদেবতা নয়। সাধারণ আত্মা বা ভূত সাধারণত রক্তপাত ঘটায় বা ভয় দেখিয়েই ক্ষান্ত হয়, কিন্তু এভাবে কুমারী মেয়েদের জীবন শক্তি শোষণ করে নেওয়া, বিশেষত একটা নির্দিষ্ট ফুলের সাথে যার সম্পর্ক, এটা উচ্চ স্তরের কোনো নেতিবাচক তন্ত্রক্রিয়ার ফল হতে পারে।
প্রথম রাতে আমি জমিদার বাড়িতেই থাকলাম। মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল। ডোমপাড়া থেকে ভেসে আসছিল এক অদ্ভুত সুর। নারী কণ্ঠের এক করুণ লৌকিক গান। গানটা যেন মাটির গভীর থেকে উঠে আসছে। প্রতাপ বাবু বলেছিলেন এই গান নতুন কিছু নয়, কিন্তু আমার অভিজ্ঞতায় মনে হলো সুরটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শীতল। যেন গানের প্রতি পদে বিষাদ আর শীতলতা মিশে আছে। পরদিন সকালে আমি সোজা ডোমপাড়ায় গেলাম। পরিবেশটা অদ্ভুত। ডোমদের বসতিতে এক ধরনের চাপা ভয় আর হতাশা। শ্মশানের কাছে আসার একটা ভেজা ভেজা গন্ধ, যা আমি আগেও পেয়েছি। রামশরণ ডোমপাড়ার প্রধান, বুড়ো মানুষ, আমার দিকে প্রথমে খুবই সন্দিগ্ধ চোখে তাকালেন। দীর্ঘদিনের অবহেলা আর ভয় তাদের চোখে মুখে স্পষ্ট। অনেক আলাপচারিতার পর রামশরণ আমাকে নিয়ে গেলেন শ্মশানের এক কোণে। জায়গাটা যেন গ্রামের বাকি অংশ থেকে আলাদা। পুরনো চিতার ছাই আর ইটের টুকরোতে ভরা ছিল একটা ছোট টিলা। রামশরণের চোখ যেন ভয়ে কাঁপছিল। বললেন, ঠাকুর, এই টিলার নিচেই ছিল আমাদের আদি উপাসের মন্দির। বহু বহু বছর আগে এক কাপালিক, সে আমাদেরই লোক ছিল, কিন্তু তন্ত্রের লোভে ভ্রষ্ট হয়ে যায়। সে তার সাধনার জন্য গ্রামের এক কুমারী মেয়েকে বলি দিয়েছিল। সেই বলিদান ভুল পথে গিয়েছিল। কাপালিক মারা যায়, মন্দির ধসে যায়, কিন্তু সেই রাতে চিতার আগুন থেকে পোড়া কাঠ আর সেই কুমারী মেয়ের অপূর্ণ আত্মা মিশে জন্ম নেয় এক নতুন সত্তা, মশান মৌলি। রামশরণ আরো বললেন, এই প্রেত মাটির ওপর হাঁটে না, সে শুধু শ্মশানের ছাইয়ের ওপর দিয়েই চলে। রাতে শিশির ভেজা মাটির ওপর তার কোনো পদচিহ্ন পড়ে না। তার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, সে যার স্বপ্নে আসে তারই প্রিয়জন, মৃত মা বা ভাই, এমনকি ভালোবাসার মানুষের রূপ ধরে আসে। হাতে থাকে সেই মৌলি ফুল। ফুলটির শীতল স্পর্শ নাকি শরীরের সব তেজ শুষে নেয়। আমি সব শুনলাম এবং বুঝলাম রামশরণ ডোম যা বলছে তার মধ্যে সত্য আছে। এই প্রেত কেবল আত্মা নয়, এটি এক প্রকার শ্মশান পিণ্ডলি। তন্ত্রের অপপ্রয়োগ, প্রাচীন উপাস্য আর মাটির নেতিবাচক শক্তির এক ভয়াবহ মিশ্রণ। একে সরাতে হলে শুধু মন্ত্র নয়, এর জন্মের মূল কারণ সেই শিলালিপি বা মন্ত্রের উৎসকে খুঁজে বার করতে হবে। আমি সিদ্ধান্ত নিলাম শ্মশানের সেই টিলাতেই আমার সাধনা শুরু করব, কারণ ওই টিলাই প্রেতটির জন্মস্থান ও শক্তির কেন্দ্র। আমি রামশরণ ডোমের সাহায্যে টিলার ওপরে আমার আসন পাতলাম। রাতের অন্ধকারে জায়গাটা আরো রহস্যময় লাগছিল। শ্মশান জাগানো ধূপের তীব্র গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ল। আমার সামনে পঞ্চমুণ্ডির আসন, যা কেবল শ্মশানেই ব্যবহার করা হয়, আর বিশেষভাবে আনা একটি সদ্য প্রস্ফুটিত মৌলি ফুল। এই ফুলটিকে আমি টুপ হিসেবে ব্যবহার করলাম। প্রেতটি তার শক্তির উৎসকে উপেক্ষা করতে পারবে না। সন্ধ্যের পর থেকেই আমি আমার মন্ত্রপাঠ শুরু করলাম। প্রথমে শান্ত মন্ত্র আত্মিক সুরক্ষার জন্য,
তারপর ধীরে ধীরে আমি তন্ত্রের গভীর অংশে প্রবেশ করতে শুরু করলাম। আমি আমার গুরু প্রদত্ত ভৈরবী কুণ্ডলিনী মন্ত্র জপ করতে লাগলাম। এই মন্ত্রের লক্ষ্য আত্মাকে জাগিয়ে শরীরের কুণ্ডলিনী শক্তিকে জাগানো। রাত যত বাড়ে আমার মন তত একাগ্র হয়। রাত যখন প্রায় 2টো, শ্মশান পুরোপুরি নিস্তব্ধ। হঠাৎ বাতাসের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল। একটা শীতল বাতাস আমার চারপাশে ঘুরপাক খেতে লাগলো। আমি চোখ বন্ধ করে অনুভব করলাম কোনো এক শক্তি আমার আসনের দিকে এগিয়ে আসছে। আমার সামনে রাখা মৌলি ফুলটি হঠাৎ তার জায়গা থেকে উঠে গেল। বাতাসে ভাসতে ভাসতে সেটা আমার আসনের ঠিক সামনে মাঝখানে স্থির হয়ে রইল, এবং তারপর সেই নারী কণ্ঠের গান, এবার গান নয় বরং তীক্ষ্ণ বিদ্রুপাত্মক একটা সুর যেন আমাকে উপহাস করছে। আমি আমার জপ চালিয়ে গেলাম। সহজে ভয় পাওয়ার পাত্র আমি নই। আমার মন্ত্রের তীব্রতা যখন বাড়ল, তখন মৌলি ফুলটি থেকে একটি সাদা ধোঁয়া বের হয়ে এলো। সেই ধোঁয়া ধীরে ধীরে জমাট বেঁধে এক নারীর রূপ নিল। পরনে সাদা শাড়ি, মুখটি খুব পরিচিত, কিন্তু তার চোখে ছিল এক ভয়ঙ্কর শূন্যতা। সে ছিল মশান শৈলীর মোহিনী রূপ। প্রেতটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তারপর চলার পথে কোনো শব্দ নেই, যেন সে শূন্যের ওপর দিয়ে ভাসছে। কে তুমি সাধক? কেন এসেছো এই ছাইয়ের রাজ্যে? তুমি তো মরজগতের মানুষ, এখানে কেন? আমি চোখ না খুলেই শান্ত কণ্ঠে উত্তর দিলাম, আমি তোমার মুক্তির জন্য এসেছি প্রেতসত্তা। তুমি এখানে আবদ্ধ হয়ে আছো, কারণ তোমার জন্ম হয়েছে অপূর্ণ বাসনা আর তন্ত্রের অপপ্রয়োগের মাধ্যমে। যে কাপালিক তোমাকে বলি দিয়েছিল তার উদ্দেশ্য ছিল ক্ষমতা লাভ করা, মুক্তি দেওয়া নয়। মশান মৌলি হেসে উঠল। মুক্তি? আমি প্রতিশোধের আগুনে চলি। আমি শ্মশানের এই ছাইয়ের গন্ধ খুব ভালোবাসি। আমি সেই শক্তির দাস যা আমাকে জন্ম দিয়েছে। তাদের শক্তি আমি শোষণ করি। যারা এই জগতে সবচেয়ে পবিত্র কুমারী মেয়েরা, তাদের প্রাণ শক্তি আমার ক্ষুধা মেটায়। আমি বুঝলাম প্রেতটি তার জন্ম কারণ সেই কাপালিকের বাসনার সাথে একাত্ম হয়ে গেছে। এখন তাকে শৃঙ্খলিত করতে হবে। আমি আমার তন্ত্রের দ্বিতীয় ধাপ শুরু করলাম, শক্তি বন্ধন। আমি আমার আসনের চারিদিকে মন্ত্রপুত সরিষার তেল ও সিঁদুর দিয়ে একটা চক্র তৈরি করলাম। এই চক্রের লক্ষ্য প্রেতটির শ্মশান বন্ধনকে তার নিজেরই শক্তির বিপরীতে ব্যবহার করা। প্রেতটি এবার তার আসল রূপ নিতে শুরু করলো। নারী রূপটি গলে গেল, শুধু দুটি জ্বলন্ত চোখ আর শরীরের চারিদিকে শ্মশানের ছাইয়ের এক ঘূর্ণি। এই ছিল তার মশান ও মৌলি ফুলের প্রতীকী মিশ্রিত রূপ। তুমি পারবে না সাধক, এই ছাইয়ের ঘূর্ণি আমার শক্তি। আমি এই শ্মশানের রক্ষক। প্রেতটি চিৎকার করে উঠল। আমার জপের তীব্রতা আরো বাড়ল। আমি মৌলি ফুলটিকে হাতে নিলাম। সেই ফুল যা তার শক্তির উৎস, তাকেই আমি করলাম মোক্ষবন্ধন যন্ত্র। ওম ক্রিং কুণ্ডলিনী ভৈরবী বৌদ্ধ পিশাচিনী বিনাশিনী, এই শ্মশান বন্ধন ছিন্ন করো। মন্ত্রের সাথে সাথে আমার শরীর থেকে এক তীব্র জ্যোতি নির্গত হলো। সেই জ্যোতি মশান মৌলির ছাইয়ের ঘূর্ণিকে ভেদ করলো। প্রেতটি এবার আর বিদ্রুপ নয়, তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠল। চিৎকার করতে করতে প্রেতটি তার জন্ম কাহিনীর কথা বলতে শুরু করলো। আমাকে ভুল পথে বলে দেওয়া হয়েছিল, কাপালিকের মন্ত্র ভুল ছিল। আমি মুক্তি চাই। এই ছাইয়ের গন্ধ আমার অসহ্য লাগে। আমি বুঝলাম প্রেতটি মুক্তি চাইছে। তার ভেতরের কুমারী মেয়ের আত্মা এখন জেগে উঠেছে।
এখন দরকার তন্ত্রের মুখ্য সাধন। আমি মুখ্য বন্ধন মন্ত্র শুরু করলাম। মন্ত্রের শক্তিতে টিলার নিচে চাপা পড়ে থাকা প্রাচীন মন্দিরের ভিত্তি কেঁপে উঠল। মাটি ফেটে এক প্রাচীন শিলালিপি বেরিয়ে এলো। প্রেতটির চিৎকার এবং যন্ত্রণার মাঝে আমি বুঝতে পারলাম সে কেবল একটি আত্মা নয়, বরং এক ভয়ঙ্কর শ্মশান যন্ত্রের অংশ। এই যন্ত্রের প্রধান চালক ছিল সেই কাপালিকের অপূর্ণ বাসনা। তন্ত্রে এমন প্রথা আছে যেখানে মৃত্যুর পর সাধকের বাসনা শক্তি তার দেহের কিছু অংশ বা ব্যবহৃত কোনো বস্তুতে আবদ্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে কাপালিকের তন্ত্র শক্তি শ্মশানের ছাই এবং বলি হওয়া কুমারী মেয়ের অপূর্ণ আত্মা, এই তিনের সংমিশ্রণেই মশান মৌলির জন্ম। আমার শক্তিবন্ধন মন্ত্রের ফলে প্রেতটির বাইরের আবরণ অর্থাৎ ছাইয়ের ঘূর্ণি দুর্বল হয়ে এসেছিল। আমি এবার তার ভেতরের শক্তি কেন্দ্রকে আঘাত হানার জন্য প্রস্তুত হলাম। আমি আমার গুরু মন্ত্রের সাহায্যে এক গভীর সমাধিতে প্রবেশ করলাম। আমার লক্ষ্য ছিল সময়কে পেছনে ঠেলে সেই রাতের ঘটনা দেখা যখন কাপালিক এই প্রেতটির জন্ম দিয়েছিল। সমাধিতে আমার চোখ বন্ধ। চোখের সামনে ভেসে উঠল 100 বর্ষ আগের এক দৃশ্য। অন্ধকার রাত, টিলার উপরে একটি পুরনো মন্দির, চারপাশে বলির রক্ত আর মদের পাত্র। জটা জুটোধারী এক কাপালিক, তার চোখ রক্তাভ। সামনে বলি দেওয়ার জন্য প্রস্তুত সেই কুমারী মেয়েটি। মেয়েটি ভয়ে কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত পবিত্রতা। কাপালিক তখন মন্ত্র পাঠ করছে। তার লক্ষ্য ছিল শ্মশান থেকে এক অপদেবতাকে টেনে বের করা, যা তাকে অপার ক্ষমতা দেবে। কিন্তু মন্ত্র পাঠে কোথাও যেন ভুল হলো। বলি হলো, কিন্তু কাপালিকের বাসনা অপবিত্র থাকায় তার মন্ত্র শক্তিও ভ্রষ্ট হলো। বলির পর মেয়েটির আত্মা যখন দেহ ত্যাগ করছে, ঠিক সেই মুহূর্তে কাপালিকের শরীরেও এক তীব্র আঘাত এলো। সে বুঝতে পারল তার তন্ত্র ভুল পথে গেছে। মৃত্যুর ঠিক আগে কাপালিক এক চরম অভিশাপ দিয়ে গেল। তার সম্পূর্ণ বাসনা যেন শ্মশানের ছাইয়ে মিশে যায় এবং সেই ছাইয়ের ঘূর্ণি যেন তার ক্ষমতা লাভের পথকে চিরতরে বন্ধ করে দেয়। কাপালিকের সেই অভিশাপে জন্ম দিল মশান মৌলিকে। প্রেতটি একদিকে যেমন কাপালিকের বাসনার শক্তি বহন করে, তেমনি অন্যদিকে সে তার নিজের মোক্ষ লাভের পথে বাধা হয়ে দাঁড়ায়। আমি সমাধি থেকে বেরিয়ে এলাম। আমার শরীর ক্লান্ত, কিন্তু মন শান্ত। আমি বুঝতে পারলাম শিলালিপিটি কেবল মন্ত্রের উৎস নয়, এটি সেই কাপালিকের শেষ বাসনাটিকেও ধারণ করে আছে। শিলালিপিটিকে মোক্ষ দিতে পারলেই এই প্রেত সত্তা চিরতরে মুক্তি পাবে। আমি তখন আমার শিব মিত্র তন্ত্র শুরু করলাম। এই তন্ত্রে মন্ত্রের মাধ্যমে পঞ্চভূতের সংযোগ ঘটানো হয়। শ্মশানের ছাই, জলাশয়ের জল, খোলা বাতাস, মাটির শক্তি এবং আকাশের শূন্যতা, এই 5 শক্তিকে এক করে আমি শিলালিপিটির উপর একটি প্রচণ্ড শক্তি নিক্ষেপ করলাম। টিলাটি আরো জোরে কেঁপে উঠল। শিলালিপিটি থেকে এক তীব্র নীল আলো বের হলো। মশান মৌলি তার ছাইয়ের ঘূর্ণির মধ্যে থেকে বেরিয়ে এসে শূন্যে ভাসতে লাগলো। সে এবার আর চিৎকার করছে না, বরং করুণ স্বরে বিলাপ করছে। মুক্তি, আমায় মুক্তি দাও সাধক। আমি ক্লান্ত। আমি আর কারোর জীবনের শক্তি শোষণ করতে চাই না। আমার ওপর চাপানো এই বাসনা আমার অসহ্য লাগছে। আমি আমার মুখ্য মন্ত্র আরো জোরে জপ করলাম। শিলালিপিটি তখন যেন গলে যেতে শুরু করলো। নীল আলো তীব্র থেকে তীব্রতর হলো। আলো যখন সর্বোচ্চ সীমায় পৌঁছলো, তখন শিলালিপিটি টুকরো টুকরো হয়ে ছায়ে পরিণত হলো।
ছাই বাতাসের সাথে মিশে গেল। শিলালিপিটির মুক্তি মানে কাপালিকের শেষ বাসনার মুক্তি। বাসনা মুক্ত হতেই মশান মৌলির অপূর্ণ আত্মাটিও মুক্তি পেল। নারীরূপী ছায়াটি হাসতে হাসতে যেন বাতাসের সাথে মিশে গেল। সব শান্ত হয়ে গেল। শ্মশান তার নিজস্ব শীতলতা ফিরে পেল। আর সেই শ্মশানের ছায়ের উপরে যেখানে শিলালিপিটি ছিল, সেখানে নতুন করে কোনো গাছের চারা দেখা গেল না, বরং একটি সাদা মৌলি ফুলের পাপড়ি শিশিরে ভিজে পড়ে রইল। ভোর হওয়ার তখনও খানিকটা বাকি। আমার সাধনা শেষ। আমার শরীর তখনও তন্ত্রের উচ্চ কম্পন অনুভব করছিল। আমি আমার আসন থেকে উঠলাম। রামশরণ ডোম এবং তার ডোম পাড়ার কিছু মানুষ তখন শ্মশানের দিকে এগিয়ে আসছিল। তারা দূর থেকেই সব দেখেছিল। তারা কাছে এসে দেখলেন টিলাটি আবার আগের মতোই আছে, কিন্তু চারিদিকে সেই অস্বস্তিকর শীতলতা নেই। ভেজা ভেজা গন্ধের বদলে এখন শুধু ভেষজ ধূপের মৃদু গন্ধ। রামশরণ ডোমে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তার চোখে কৃতজ্ঞতার জল। ঠাকুর, আপনি আমাদের বংশকে মুক্ত করলেন। এই অভিশাপ যুগ যুগ ধরে আমাদের তাড়িয়ে বেড়াচ্ছিল। এটা তোমাদের অভিশাপ নয় রামশরণ, এটা ছিল এক ভ্রষ্ট সাধকের পাপের ফসল। এই শ্মশান পবিত্র। এখানে যে অপদেবতার জন্ম হয়েছিল সে এখন মোক্ষ লাভ করেছে। তোমরা এখন থেকে এই স্থানকে ভয় করো না, বরং সম্মান করো। আর হ্যাঁ, টিলার ওপর যে মৌলি ফুলটি দেখছো, এটিকে তোমরা পবিত্র মনে করবে। এটি এখন মুক্তির প্রতীক। রামশরণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তার পেছনে ডোম পাড়ার আরও জনাদশেক লোক। তাদের চোখে ভয় নেই, আছে শুধু এক গভীর শান্তি। এতকাল ধরে যে অদৃশ্য আতঙ্ক তাদের জীবন গ্রাস করে রেখেছিল, তা যেন ভোরের আলোর মতোই মিলিয়ে গেছে। একজন মাঝবয়সী ডোম, যার মেয়ে 3 সপ্তাহ আগে মশান মৌলির হাতে প্রাণ হারিয়েছিল, তিনি কেঁদে উঠলেন। তার কান্না কষ্টের নয়, যেন এক দীর্ঘ কারাবাস থেকে মুক্তির কান্না। ঠাকুর, কাল রাতে আমার মেয়েকে স্বপ্নে দেখেছিলাম। সে হাসছিল। এত শান্ত হাসি আমি কখনো দেখিনি। হাতে কোনো ফুল ছিল না, শুধু আলো ছিল। আমি তার মাথায় হাত রাখলাম। তোমার মেয়ে শান্তি পেয়েছে, আর কাউকে সে ডাকবে না। তোমাদের সবার কুমারী মেয়েরা এখন থেকে সুরক্ষিত। শ্মশানের পরিবেশ বদলে গেছে। গতকাল রাতের থমথমে ভাবটা উধাও। টিলার পাশে যে জলাশয় ছিল, তার জল কালচে ছিল, কিন্তু এখন তাতে ভোরের আলো পড়ে যেন ঝিকমিক করছে। আমি রামশরণকে নির্দেশ দিলাম টিলাটিকে আবার যেন পরিষ্কার করে আর তার আদি উপাসের স্থান হিসেবে সংরক্ষণ করা হয়। তবে কোনো বলি প্রথা বা ভ্রষ্টতন্ত্র যেন সেখানে প্রবেশ না করে। ঠাকুর, রামশরণ এবার সাহস করে জিজ্ঞেস করলেন, কাপালিকের সেই শিলালিপিটা, সেটা কি সত্যি মুক্তি পেল? আমরা কি আর কখনো সেই অপদেবতার আভাস পাবো না? আমি বললাম, শিলালিপিটিকে মুখ্য দেওয়া হয়েছে, সে এখন ছাই। তার মধ্যে কাপালিকের অপূর্ণ বাসনা আর প্রেতসত্তা দুটোই লীন হয়েছে। যতদিন তোমরা পবিত্র মনে এই স্থানের সম্মান রাখবে, ততদিন কোনো অপশক্তি এর ধারে কাছেও ঘেঁষতে পারবে না। মনে রেখো রামশরণ, শ্মশান অপবিত্র নয়, বরং এটি হলো মহাশক্তির সাধন ক্ষেত্র। এর সম্মান রক্ষা করা তোমাদের কর্তব্য। ডোম পাড়ার লোকেরাই প্রথম যেন শ্মশানকে নতুন চোখে দেখল। তাদের জীবনে শ্মশান শুধু চিতা আর ছায়ের স্তূপ ছিল না, তা ছিল এক ভয়ের কেন্দ্র। আজ থেকে তা হয়ে উঠল মুক্তির তীর্থ। আমি যখন শ্মশান থেকে বেরোচ্ছি, তখন সূর্য সবে পূব আকাশে নিজের আলো ছড়াতে শুরু করেছে। একটা নতুন দিন, একটা
অভিশাপ মুক্ত গ্রামের নতুন ইতিহাস শুরু হলো। জমিদার বাড়িতে ফিরতে বেলা হলো। প্রতাপ মণ্ডল তখন বারান্দায় বসে তামাক খাচ্ছিলেন। আমাকে দেখেই তিনি ছুটে এলেন। তার চোখ মুখের দুশ্চিন্তা তখনও কাটেনি। ঠাকুর মশাই, কি হলো? কি দেখলেন কাল রাতে? কেউ তো সাহস করে শ্মশানের দিকে যেতেও পারেনি। আমি শান্তভাবে সব ঘটনা খুলে বললাম। মশান মৌলির জন্মকথা, কাপালিকের ভ্রষ্টতন্ত্র, কুমারী মেয়ের অপূর্ণ আত্মা এবং সব শেষে শিব নিত্রতন্ত্রের মাধ্যমে শিলালিপিকে মোক্ষদানের কাহিনী। প্রতাপ মণ্ডল যেন হাঁ করে সব শুনছিলেন। তার চোখে মুখে ছিল অবিশ্বাস আর বিস্ময়ের মিশ্রণ। বলেন কি ঠাকুর মশাই? একটা পাথরের শিলালিপির মধ্যে এত শক্তি জমা ছিল? আর আর ডোমপাড়ার সেই অভিশাপটা, সেটা আসলে একজন কাপালিকের পাপের ফল? আমি বললাম, হ্যাঁ প্রতাপবাবু, সমস্যাটা তন্ত্রের নয়, সমস্যাটা ছিল তন্ত্র সাধকের। ক্ষমতা লাভে লোভ আর অপবিত্র বাসনা। কিন্তু এর আরেকটা দিক আছে যেটা আরো গভীর। প্রতাপবাবু উৎসুক হয়ে বললেন, কি দিক ঠাকুর মশাই? সমাজ। আমি উত্তর দিলাম, ডোমপাড়ার মানুষেরা বহুকাল ধরে সমাজে নিগৃহীত। তাদের বসতি মূল গ্রাম থেকে দূরে, শ্মশানের পাশে। তাদের জীবনযাপন, তাদের পেশা, সবটাতেই এক ধরনের অস্পৃশ্যতার ছাপ। এই অস্পৃশ্যতা, এই সামাজিক বঞ্চনা ডোমপাড়ার পরিবেশকে এক নেতিবাচক শক্তি ক্ষেত্রে পরিণত করেছিল। সেই নেতিবাচক শক্তি কাপালিকের ভ্রষ্টতন্ত্রকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। শ্মশান পিণ্ডলি বা মশান মৌলি এটা কেবল একটি প্রেত সত্তা নয় প্রতাপবাবু, এটা ছিল আপনাদের সমাজের একটি রোগের বহিঃপ্রকাশ। প্রতাপ মণ্ডল চুপ করে গেলেন। তার চোখ যেন লজ্জিত। তিনি জমিদার, তার কাঁধে ছিল গ্রামের সব মানুষের দায়িত্ব। আমার ভুল হয়েছে ঠাকুর মশাই, আমি কখনো এভাবে ভাবিনি। আমি শুধু ভেবেছি ওটা ডোমেদের নিজস্ব সমস্যা। ওরা শ্মশানের কাছে থাকে, তাই ওদের জীবনে এইসব উপদ্রব আসে। আমি মাথা নাড়লাম। তা নয়। কাপালিক কেন একজন ডোম কুমারী মেয়েকেই বলি দিয়েছিল? কারণ সে জানত সামাজিক কারণে সেই বলির কোনো প্রতিরোধ হবে না। সেই মেয়ের আত্মার জন্য কোনো জোরদার মোক্ষ সাধনা হবে না। সে জানত ডোমদের সমাজে স্থান না থাকার সুযোগ নিয়ে তার অপকর্ম চাপা দেওয়া যাবে। ডোমপাড়ার প্রতি আপনাদের অবহেলাই মশান মৌলির জন্মের অন্যতম কারণ। প্রতাপ মণ্ডল গভীর চিন্তায় ডুবে গেলেন। কিছুক্ষণ পর তিনি মাথা তুলে বললেন, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে ঠাকুর। আপনি যখন বললেন তখন আমার চোখ খুলে গেল। আমি প্রতিজ্ঞা করছি, আমি ডোমপাড়ার জন্য নতুন করে থাকার ব্যবস্থা করব। গ্রামের মূল অংশের কাছেই তাদের জন্য জমি দেব। তাদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করব, যাতে তারা সমাজের মূল স্রোতে মিশতে পারে। আমি খুশি হলাম। আমার সাধনা কেবল প্রেত মুক্তি ঘটিয়ে ক্ষান্ত হয় না। আমার তন্ত্রের মূল উদ্দেশ্য মানুষের ভেতরের শুভ শক্তিকে জাগানো। প্রতাপ মণ্ডলের এই উপলব্ধি আমার কাছে মোক্ষ সাধনের অন্যতম প্রাপ্তি। আপনি যে কি উপকার করলেন তা বলে বোঝাতে পারবো না। এই গ্রাম চিরকাল আপনার কাছে ঋণী থাকবে। আমি আপনার জন্য রাজকীয় ব্যবস্থা করতে চাই। কোনো প্রয়োজন নেই প্রতাপবাবু। আমি মৃদু হেসে বললাম, আমার প্রয়োজন মেটে প্রকৃতির আশীর্বাদে। আপনি আপনার প্রতিজ্ঞা পালন করুন, সেটাই আমার দক্ষিণা। বিকেলে বিদায়ের প্রস্তুতি নিতে গিয়ে দেখি ডোমপাড়ার প্রায় সব পুরুষ, মহিলা ও শিশুরা আমার জন্য উপহার নিয়ে এসেছে। শুকনো কাঠ, মৌলি ফুলের মালা আর নদী থেকে ধরা টাটকা মাছ। রামশরণ ডোম নিজে এগুলি এনেছেন। আমি তাদের উপহার গ্রহণ করলাম, বিশেষত মৌলি ফুলের মালাটি। এটি এখন আর ভয়ের প্রতীক নয়, এটি মুক্তির প্রতীক। তাদের চোখে ছিল না কোনো কুণ্ঠা, ছিল শুধু অপার শ্রদ্ধা আর ভালোবাসা। বিদায় নেওয়ার সময় ডোমপাড়ার মানুষজন রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন। এই দৃশ্য সচরাচর দেখা যায় না। সমাজে তাদের অবস্থান পাল্টে গেছে, সেই শান্তি তাদের চোখে মুখে স্পষ্ট। শাওলা গ্রাম থেকে বিদায় নিলাম পরের দিন সকালে।
মেঘনা নদীর শাখা পেরিয়ে যখন ফিরছি তখন প্রকৃতি শান্ত। আগের দিনের দুর্যোগের কোনো চিহ্ন নেই। নৌকা চলছে জলের ওপর দিয়ে, আর আমার মন চিন্তায় মগ্ন। আমি নিজের মনেই এক গভীর দার্শনিক জিজ্ঞাসার সম্মুখীন হলাম, তন্ত্র কি? এই প্রশ্নটি বহুবার আমার মনে এসেছে। আমার গুরু বলতেন, তন্ত্র হলো সেই পথ যা তোমাকে তোমার ভেতরের আমি আর বাইরের ব্রহ্মাণ্ডর মধ্যে সেতু তৈরি করে দেয়। কিন্তু কাপালিকের মতো সাধকেরা কেন এই পথ থেকে ভ্রষ্ট হয়? কেন তারা ক্ষমতাকে মোক্ষ সাধনের চেয়ে বেশি গুরুত্ব দেয়? আমি অনুভব করি তন্ত্রের মূল ভিত্তি হল পূর্ণতা। নিজের ভেতরের সব শক্তিকে জাগিয়ে ব্রহ্মাণ্ডের শক্তিতে লীন হওয়া। কিন্তু কাপালিক চেয়েছিল অপূর্ণ ক্ষমতা, শুধুমাত্র ভোগ আর আধিপত্য। সে নিজের অপূর্ণ বাসনা মেটাতে একটা কুমারী মেয়ের অপূর্ণ আত্মাকে ব্যবহার করেছিল। ফলস্বরূপ জন্ম নিয়েছিল মশান মৌলি। অপূর্ণতা, ভ্রষ্টতা আর সামাজিক বঞ্চনার এক ভয়ঙ্কর সংমিশ্রণ। একটু খেয়াল করলে বোঝা যায় মশান মৌলির প্রেত সত্তাটি একটা জটিল যন্ত্র বা শ্মশান যন্ত্রের অংশ ছিল। একটি যন্ত্রের উপাদান ছিল তিনটি। এক, কাপালিকের অপূর্ণ বাসনা, ক্ষমতা লাভের চরম আকাঙ্ক্ষা যা মৃত্যুর পরেও তার তন্ত্র শক্তির কেন্দ্রে আবদ্ধ ছিল। দুই, কুমারী মেয়ের অপূর্ণ আত্মা, অসময়ে বলি হওয়া, মোক্ষ না পাওয়া একটা পবিত্র আত্মা। তিন, ডোমপাড়ার সামাজিক নেতিবাচক শক্তি, যুগ যুগ ধরে জমে থাকা বঞ্চনা, ভয় আর অস্পৃশ্যতার কারণে শ্মশান অঞ্চলের পরিবেশ দূষিত হওয়া। এই তিনটির মিশ্রণেই প্রেতটি এত শক্তিশালী ও জটিল হয়ে উঠেছিল। একে কেবল মন্ত্র দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো যেত না। একে মোক্ষ দিতে হলে তিনটি কেন্দ্রকেই আঘাত করতে হতো। কাপালিকের বাসনাকে মোক্ষ দিতে দরকার ছিল শিলালিপি ধ্বংস করা। কুমারী মেয়ের আত্মাকে মুক্তি দিতে দরকার ছিল মোক্ষ মন্ত্র। আর ডোমপাড়ার নেতিবাচক শক্তিকে দূরীভূত করতে দরকার ছিল প্রতাপ মণ্ডলের মতো একজন সামাজিক প্রতিনিধির দ্বারা প্রায়শ্চিত্ত। গুরু বলতেন, যে সাধক তন্ত্রের মাধ্যমে সমাজকে শুদ্ধ করতে পারে না, সে তার নিজের মোক্ষ লাভ করতে পারে না। প্রতাপ মণ্ডলের প্রতিজ্ঞা শুনে আমার মনে হলো আমার মোক্ষ সাধনা কেবল শ্মশান পিণ্ডলিকেই মুক্তি দেয়নি, সে প্রতাপ মণ্ডলের মনের অন্ধকারকেও দূর করেছে। এই উপলব্ধিই তন্ত্রের সার্থকতা। নৌকা এগিয়ে চলছিল। আমি মেঘনা নদীর জলের দিকে তাকালাম। এই জল পূর্ব বাংলা থেকে আসছে, নানা ঘাট, নানা গ্রাম ছুঁয়ে। প্রতিটা গ্রামের নিজস্ব উপাস্য আছে, নিজস্ব ভয় আছে, নিজস্ব কুসংস্কার আছে। আর সেই সব কুসংস্কারের মূলে প্রায়শই থাকে সামাজিক বঞ্চনা বা প্রাকৃতিক বিপর্যয়। মানুষ যখন প্রকৃতির নিয়ম আর সমাজের ভারসাম্য বোঝে না, তখনই তারা অলৌকিক বা অতি প্রাকৃত ভয়ের শিকার হয়। আমি ভাবলাম, যদি কাপালিক তন্ত্রকে ক্ষমতার জন্য ব্যবহার না করে মোক্ষের জন্য করত, তাহলে কি তার মৃত্যু হতো? উত্তরটা আমার কাছে স্পষ্ট, না। বিশুদ্ধ তন্ত্র সাধককে রক্ষা করে, তাকে প্রকৃতির সাথে একাত্ম করে। ভ্রষ্ট তন্ত্র মানুষকে ক্ষমতা দেয়, কিন্তু শেষে সেই ক্ষমতাই সাধককে গ্রাস করে ফেলে। কাপালিকের শিলালিপি ছিল তার বাসনা ও অভিশাপের প্রতীক। তার অভিশাপ ছিল তার অপূর্ণ বাসনা যেন শ্মশানের ছায়ে মিশে যায় এবং সেই ছায়ের ঘূর্ণি যেন তার ক্ষমতা লাভের পথকে চিরতরে বন্ধ করে দেয়। এই অভিশাপটি ছিল তার মোক্ষ লাভের পথে সবচেয়ে বড় বাধা। আমি কেবল তার অভিশাপকেই মুক্তি দিয়েছি। মনের মধ্যে এই ভাবনাগুলো চলতে চলতে আমি আরও একটি সত্য উপলব্ধি করলাম। মশান মৌলি কেন?
মৌলি ফুল হাতে আসতো। মৌলি ফুল সাদা, গন্ধহীন এবং রাতে ফোটে। এটা একদিকে যেমন কুমারীত্বের প্রতীক, তেমনি অন্যদিকে অপূর্ণতা বা শীতলতার প্রতীক। ফুলটির শীতল স্পর্শ জীবন শক্তি শুষে নিত, যা প্রেতটির ক্ষুধা মেটাতো। আমার মুখ্য সাধনের পর সেই মৌলি ফুলটি পড়েছিল মুক্তির প্রতীক হিসেবে। এর অর্থ হলো, প্রেতটির শক্তি যখন লীন হয়ে গেল, তখন তার ভেতরের পবিত্র কুমারী আত্মাটি রয়ে গেল। ভয় আর আতঙ্কের প্রতীক রূপান্তরিত হলো শান্তি আর পবিত্রতার প্রতীকে। এই রূপান্তরিত হলো তন্ত্রের আসল খেলা, নেতিবাচক শক্তিকে ইতিবাচকে পরিণত করা। আমি একজন সাধক। আমার কাজ শুধু ভূত তাড়ানো নয়, বরং মানুষের ভয় আর কুসংস্কারের শিকড়ে প্রবেশ করে তাকে মুক্তি দেওয়া। এই শাওলা গ্রামের ঘটনা আমাকে আরো একবার আমার সাধনার উদ্দেশ্য মনে করিয়ে দিল। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে প্রথমে মানুষের মনে শান্তি আনতে হবে। মটলেনের সেই পুরনো বাড়ির দিকে ফিরে আসতে আসতে আমার মনে হচ্ছিল, আমি যেন শুধু একটি গ্রাম নয়, বরং বহু যুগের এক প্রাচীন ভুলকে সংশোধন করে এসেছি। তারানাথ থামলেন। ঘরে তখন কিশোরী আর আমি আসন পেতে বসে আছি। বাইরে আবার একটা বজ্রপাতের তীব্র শব্দে কিশোরী চমকে উঠল। গল্প শেষ হওয়ার পর কিশোরীর চোখে তখনও ঘোর লেগে আছে। ঠাকুরমশাই, আপনার গল্পটা শুনে মনে হলো শুধু মন্ত্র জানলেই হয় না, তার সাথে সঠিক জ্ঞান আর মুখ্য চিন্তা না থাকলে উল্টো ফল হয়। তারানাথ মাথা নেড়ে বললেন, ঠিক বলেছ কিশোরী। তন্ত্র মানে শুধু শক্তি নয়, তন্ত্র হলো উপলব্ধি। কাপালিকের ছিল শক্তি, কিন্তু ছিল না উপলব্ধি। আর সেই উপলব্ধি ছিল মশান মৌলির জন্মের কারণে। আমাদের সমাজে এমন অনেক কুসংস্কার আছে, যা তন্ত্রের ভুল ব্যাখ্যার ফল। আমি বললাম, ঠাকুরমশাই, আপনার এই গল্পটা আমার জীবনের সেরা গল্পগুলোর মধ্যে একটা হয়ে থাকবে। আমি কালই এটা লেখা শুরু করব। তারানাথ এবার তার স্বভাবসিদ্ধ হাসিটা হাসলেন। লেখো বিভূতি, কারণ এই জগৎ আজও অনেক রহস্যে ভরা, আর আমাদের কাজ হলো সেই রহস্যের জট খোলা। তারানাথ এবার নিজের আসনটা একটু ঠিক করে নিলেন, যেন আরও কিছু বলবেন। শোনো বিভূতি, শুধু লিখো না, এর মর্মটাও বোঝো। মশান মৌলির জন্ম আর মোক্ষের মধ্যে একটা বিশাল পার্থক্য আছে। মশাল মৌলি যখন অপদেবতা ছিল, তখন সে ছিল শৃঙ্খলিত শক্তি। সে যা করত তার নিজের ইচ্ছেই করত না, করত কাপালিকের অপূর্ণ বাসনার প্রভাবে। আর যখন সে মুক্তি পেল, তখন সে হয়ে গেল মুক্ত শক্তি। তন্ত্রের এই দুটি দিক বোঝা খুব জরুরি। কিশোরী বলল, কিন্তু ঠাকুরমশাই, কাপালিকের অপূর্ণ বাসনা কেন এত বছর ধরে টিকে ছিল? একটা লোক মারা গেলে তার বাসনা কি শূন্যে মিলিয়ে যায় না? তারানাথ মৃদু হেসে এক টুকরো পানের মশলা মুখে ফেললেন। না কিশোরী, সাধক যখন তন্ত্রের পথে হাঁটে, তখন সে প্রকৃতির কিছু সূক্ষ্ম শক্তিকে নিজের শরীরে ও সাধনা যন্ত্রে আবদ্ধ করে ফেলে। কাপালিক ছিল শক্তিশালী সাধক, কিন্তু পথভ্রষ্ট। মৃত্যুর আগে তার সমস্ত শক্তি, তার সমস্ত অপূর্ণ বাসনা সেই শিলালিপিতে শ্মশানের ছায়ে আর বলির স্থানে আবদ্ধ হয়ে গিয়েছিল। সেটাই ছিল তার শ্মশান বন্ধন। এটা ঠিক একটা জলীয় বাষ্পের মতো, যাকে ঠান্ডা করে বরফ করা হয়েছে। বরফ তো নিজে থেকে গলে যায় না, তাপ লাগে। আমার শিব নিত্যতন্ত্র সেই তাপ দিয়েছিল, যা তার শ্মশান বন্ধনকে ছিন্ন করে বাষ্প করে দিয়েছে। আমি বললাম, তাহলে কি এই বাংলায় এমন আরো আরো অনেক অপদেবতা আছে, যারা আসলে ভুল সাধনার ফল? তারানাথের চোখ জ্বলে উঠল।
তন্ত্রের পথ মসৃণ নয়। অনেকে পথ শুরু করে ক্ষমতা লাভের লোভে, মুখের জন্য নয়। তারা মন্ত্র জপে, ক্রিয়া করে, কিন্তু তাদের মনে থাকে অপবিত্র বাসনা। তারা যখন মারা যায়, তাদের সেই অপবিত্র বাসনাগুলো একটা নেতিবাচক শক্তিতে পরিণত হয়ে প্রকৃতির শুদ্ধতাকে নষ্ট করে। শাওলা গ্রামের মতো বহু গ্রামে, বহু জায়গায় এমন ঘটনা ঘটেছে। কোথাও পেতনি, কোথাও ব্রহ্মদৈত্য, কোথাও ডাইনি। এদের অনেকেই তন্ত্রের ভুল প্রয়োগের ফল। আমার গুরু বলতেন, অবিদ্যা তন্ত্রের চেয়েও ভয়ঙ্কর হলো অর্ধবিদ্যা তন্ত্র। ওই কাপালিক ছিল অর্ধবিদ্যার শিকার। সে মুখ্য সাধনের মন্ত্র জানতো, কিন্তু তার উপলব্ধি ছিল না। সে কুমারী মেয়ের বলি দিয়েছিল, কিন্তু সেই বলির মাধ্যমে যে আত্মা জন্ম নেবে তাকে মোক্ষ দেওয়ার পদ্ধতি সে জানতো না, বা জানলেও ভুল প্রয়োগ করেছিল। তন্ত্রের ক্ষেত্রে ভুল মানেই ধ্বংস, কারণ তন্ত্রের শক্তি হলো দ্বিমুখী তলোয়ার। তা যেমন মুক্তি দিতে পারে, তেমনি চিরতরে আবদ্ধ করে দিতে পারে। কিশোরী এবার চারিকে উদ্দেশ্য করে বলল, চারিমা, তোমার বাবা যে কি সব কথা বলেন, আমার যেন তন্ত্রের ওপর শ্রদ্ধা আরো বেড়ে গেল। চারি জবাবে মৃদু হাসল। তারানাথ আর একটা পাশিংশ ধরালেন। শ্রদ্ধা বড় ভালো কিশোরী, তবে ভয় নয়। তন্ত্রকে ভয় পেলে চলবে না। তন্ত্র মানে ভয় নয়, তন্ত্র মানে জ্ঞান। তন্ত্রের 3টি মূল নীতি আছে। বিশুদ্ধ উদ্দেশ্য। সাধনার উদ্দেশ্য হতে হবে মোক্ষ, ক্ষমতা নয়। কাপালিকের উদ্দেশ্য ছিল ক্ষমতা, তাই তার ফল হলো মশান মৌলি। 2, অঙ্গীকার ও আত্মত্যাগ। সাধককে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে তার নিজের বাসনাকে ত্যাগ করতে হয়, নিজেকে উৎসর্গ করতে হয়। কাপালিক আত্মত্যাগের বদলে কুমারী মেয়ের আত্মাকে উৎসর্গ করেছিল। 3, জ্ঞান ও উপলব্ধি। মন্ত্রের অর্থ, ক্রিয়ার উদ্দেশ্য এবং তার ফলাফল সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হয়। কাপালিকের জ্ঞান ছিল, কিন্তু উপলব্ধি ছিল না। সে শিলালিপিকে কেবল মন্ত্রের আধার ভেবেছিল, কিন্তু বোঝেনি যে ওটা তার নিজের অপবিত্র বাসনারও আধার। এই 3টে নীতি ছিল মশান মৌলির জন্মের কারণ এবং তার মুক্তির পথ। মশান মৌলি যখন চিৎকার করে মুক্তি চেয়েছিল, তখন সে আসলে সেই কুমারী মেয়ের আত্মা নয়। সে ছিল কাপালিকের অপূর্ণ বাসনা, যা এতকাল শৃঙ্খলিত ছিল। তার মুক্তির কান্না ছিল কাপালিকের ভুল সাধনার কান্না। আলোচনা চলতে থাকে। বাইরে অন্ধকার গভীর হয়। চারির হারমোনিয়ামের সুরটি যেন ঘরের ভেতরের শীতলতা দূর করে এক পবিত্র উষ্ণতা নিয়ে আসে। আমি আর কিশোরী তারানাথের কথা শুনে মন্ত্রমুগ্ধের মতো বসে থাকি। তারানাথ শুধু তান্ত্রিক নন, তিনি একজন দার্শনিকও বটে। তিনি কেবল অপদেবতাকে তাড়ান না, তিনি সমাজ ও মানুষের মনের অন্ধকারের চট খুলেন। জানো বিভূতি, আমার সাধনার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে। একবার ত্রিপুরায় গিয়েছিলাম। সেখানে এক আঁধারি প্রেত ছিল। সেই প্রেত ছিল জমিদারের অপছন্দের মেয়ের আত্মহত্যা করার পরের অভিশাপ। সেখানেও সেই একই সমস্যা, সামাজিক বঞ্চনা। সেখানেও আমি শুধু মন্ত্র দিয়ে কাজ করিনি। আমি প্রথমে সেই জমিদার বংশের বর্তমান প্রজন্মের মধ্যে সেই ভুল সংশোধন করার উপলব্ধি সৃষ্টি করেছিলাম। তারপর মন্ত্র প্রয়োগ করেছিলাম। সমাজের ভুল আগে সংশোধন না করলে প্রেত বারবার ফিরে আসবে বিভূতি, কারণ সমাজই প্রেতের খাদ্যের যোগান দেয়। তিনি উঠে দাঁড়ালেন। ঘর তখন ভোরের আলোর জন্য প্রস্তুত হচ্ছে। মর্টলেনের পুরনো বাড়ির ভেতরের সেই রহস্যময় ধোঁয়াটে ভাবটা কেটে গেল। লেখো বিভূতি, এসব লেখো, যাতে মানুষ তন্ত্রকে ভয় না পায়, বরং সম্মান করে।
মানুষ যাতে বোঝে প্রকৃত সাধনা মানে কেবল তন্ত্র নয়, তা হলো মানুষের প্রতি কর্তব্য পালন করা। প্রতাপ মণ্ডলের সেই প্রায়শ্চিত্তই ছিল মশান মৌলির গল্পের শেষ অধ্যায়। আমি আর কিশোরী বিদায় নিলাম। মটলেনের সেই পুরনো বাড়িটা যেন তার রাতের রহস্যময় আবরণ ছেড়ে সকালের স্বাভাবিক রূপে ফিরে এসেছে। কিন্তু আমার মনে তখনও ডোমাপাড়ার শ্মশান যন্ত্র আর মশানমৌলির মোক্ষ লাভের কাহিনী ঘুরে বেড়াচ্ছে। আমি জানি এই গল্পগুলো শুধু তন্ত্রের নয়, এই গল্পগুলো মানুষের প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্যের। মটলেন থেকে বেরিয়ে এসে গলি পেরিয়ে বড় রাস্তায় পৌঁছালাম। ভোরের কলকাতা তখনও পুরোপুরি জেগে ওঠেনি। কিশোরী বলল, বিভূতি, এই মানুষটা যে কি এক একটা গল্প বলেন, আর মনে হয় যেন আমরা বইয়ের পাতা নয়, প্রাচীন কোনো পুঁথি পড়ছি। আমি মাথা নাড়লাম। ঠাকুর মশাই কেবল গল্প বলেন না, তিনি অভিজ্ঞতাকে দর্শন দিয়ে পরিবেশন করেন। মশানমৌলির ঘটনাটা কেবল ভূত তাড়ানোর গল্প নয়, একটা সামাজিক ভেদাভেদ আর তার পরিণতির গল্পও বটে। বাড়ি ফিরতে ফিরতে আমার মন তখনও তারানাথের কথাগুলোই ডুবেছিল। তার নিজের সাধনার জীবন, তার গুরু প্রদত্ত শিক্ষা আর ভ্রষ্ট কাপালিকের অপূর্ণ বাসনার কথা। আমি ভাবলাম তার জীবনে এমন আরো কত অমীমাংসিত রহস্যের সমাধান ঘটেছে কে জানে। আমার মনে পড়ে গেল তারানাথের সেই গল্পটি, যেখানে তিনি বলেছিলেন সাধককে নিজের ভেতরেও মাঝে মাঝে প্রবেশ করতে হয়। প্রতিটি সাধনা কেবল বাইরের অন্ধকারকে দূর করে না, সে ভেতরের অন্ধকারকেও পরিষ্কার করে। আসলে তারানাথের সাধনা ছিল জীবনমুখী। তিনি শুধু প্রেতের মুক্তি খোঁজেননি, তিনি মানুষের মুক্তি খুঁজেছিলেন। ডোমাপাড়ার মানুষেরা ছিল যুগ যুগ ধরে সমাজের শৃঙ্খলে বাঁধা। সেই শৃঙ্খল ভাঙার পরই মশানমৌলির শৃঙ্খল ভাঙা সম্ভব হয়েছিল। তন্ত্রের এই সমাজমুখ্য ধারণাটি তারানাথকে অন্যান্য তান্ত্রিকদের থেকে আলাদা করে তোলে। আমি যখন লিখতে বসবো তখন এই দিকগুলোকে ফুটিয়ে তুলতে হবে। শাওলা গ্রামের জমি, জলাশয়, শ্মশান, এই সব কিছুর ভেতরের এবং বাইরের রূপান্তর, প্রতাপ মণ্ডলের মনোজগতে পরিবর্তন এবং রামশরণের চোখে কৃতজ্ঞতা, সবটাই হবে গল্পের অংশ। তারানাথ যখন শাওলা গ্রাম থেকে ফিরছিলেন তখন তার মনেই কেবল একটি চিন্তা ঘুরপাক খাচ্ছিল, প্রতাপ মণ্ডল কি তার কথা রাখবেন? জমিদাররা সাধারণত বদান্যতার কথা বলেন বটে, কিন্তু বাস্তবে তাদের প্রতিজ্ঞা পালন করতে দেখা যায় খুব কমই। কিন্তু প্রতাপ মণ্ডলের চোখে আমি এক গভীর অনুশোচনা দেখেছিলাম। তিনি সত্যি বুঝতে পেরেছিলেন তার পূর্বপুরুষদের সামাজিক অবিচারের ফসল ছিল মশানমৌলি। নৌকা এগিয়ে চলেছিল, মাঝে বইটা বইছিল মৃদু তালে। নদীর জল তখন সূর্যের আলোয় ঝলমল করছে, জলের ওপর দিয়ে উড়ে যাচ্ছে পানকৌড়ি। আমার মনে হলো প্রকৃতিও যেন খুশি। প্রকৃতি কখনো নেতিবাচক শক্তিকে বেশি দিন ধরে রাখতে চায় না, সে চায় মুক্তি, সে চায় ভারসাম্য। নদীর ধারে ছিল ছোট ছোট গ্রাম, বাঁশঝাড়ের আড়ালে মাটির বাড়ি, ক্ষেতের মধ্যে কাজ করছে মানুষ। তাদের জীবনেও কত ছোট ছোট সমস্যা, কত ছোট ছোট ভয়, কোথাও সাপের ভয়, কোথাও ফসলের রোগ, কোথাও বা সামান্য জরা জ্বালা। আর এই সব ভয়ের মধ্যে দিয়েই জন্ম নেয় লৌকিক উপাস্য শীতলা, উলাবিবি, মনসা। তারানাথ এই লৌকিক বিশ্বাসগুলিকে শ্রদ্ধা করতেন। তিনি বলতেন এই সব লৌকিক দেবতা হলো মানুষের সরল মনের আশ্রয়। এদের মধ্যে কোনো ভ্রষ্ট তন্ত্র নেই, কোনো কাপালুকের অপবিত্র বাসনা নেই। এরা শুধু মানুষের ভয় দূর করে তাদের জীবনকে সহজ করতে সাহায্য করে। নদীর জল কেটে নৌকা চলতে চলতে তারানাথের মনে হলো তিনি যেন শাওলা গ্রামেই রয়ে গেছেন। সেই শ্মশানের টিলা, সেই মৌলি ফুলের পাপড়ি, তিনি নিশ্চিত রামশরণ ডোম তার কথা রেখেছে। টিলাটি এখন আর ভয়ের স্থান নয়, তা এখন তাদের নতুন বিশ্বাসের প্রতীক। ডোমাপাড়ার শিশুরা হয়তো এখনো নির্ভয়ে খেলতে পারছে শ্মশানের কাছাকাছি, তাদের মা বোনেরা শান্তিতে ঘুমোতে পারছে, স্বপ্ন দেখছে না কোনো সাদা শাড়ি পরা নারীর রূপ।
এটাই তো মোক্ষ সাধনের সার্থকতা। যদি প্রতাপ মণ্ডল ডোমপাড়ার নতুন ঘর তৈরি করে দেন, যদি তাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা হয়, তবে এই মুক্তি হবে চিরস্থায়ী। শাওলা গ্রাম এক নতুন সামাজিক ভারসাম্যের উদাহরণ হবে। এই চিন্তা তারানাথের মনে এক গভীর শান্তি এনে দিল। পথে তিনি একবার একটা পুরনো মন্দিরের কাছে থামলেন। মন্দিরটি ছিল জীর্ণ, তার ভেতরের এক প্রাচীন দেবী মূর্তি। স্থানীয়রা এটিকে ক্ষেত্রদেবী বলে ডাকত। মন্দিরটির কোনো পরিচর্যা হতো না। তারানাথ জানতে পারলেন গ্রামের মানুষ এখন আধুনিক চিকিৎসায় বিশ্বাসী, তাই মন্দিরে কেউ আসে না। তিনি মন্দির থেকে অল্প দূরে একটি গাছের নিচে বসলেন, ধূপ জ্বালালেন। তিনি ভাবলেন, মানুষ যখন বিজ্ঞানকে গ্রহণ করে তখন সে লৌকিক দেবতাকে ভুলে যায়। এটা ভালো, কিন্তু যখন সেই স্থানটিতে অপবিত্রতা প্রবেশ করে তখন তা হয়ে ওঠে নতুন সমস্যার জন্মস্থান। তিনি কিছুক্ষণ মন্ত্র জপ করলেন, মন্দিরকে শুদ্ধ করলেন। তার তন্ত্রে কোনো বলি বা মদের প্রয়োজন ছিল না। তার তন্ত্র ছিল কেবল মন্ত্র, ধূপ আর বিশুদ্ধ মনের সাধনা। তিনি দেবী মূর্তির দিকে চেয়ে বললেন, মা, তুমি তোমার স্থান রক্ষা করো। মানুষ তোমাকে ভুলে যাক, কিন্তু তুমি তোমার পবিত্রতা হারিও না। এরপর তিনি আবার যাত্রা শুরু করলেন। পূর্ব বাংলার এইসব প্রত্যন্ত অঞ্চলে তার সাধনার ক্ষেত্র বিস্তৃত। তিনি জানেন এই অঞ্চলে এখনো এমন অনেক শ্মশান যন্ত্র বা পিণ্ডুলি লুকিয়ে আছে যা বহু যুগের ভ্রষ্ট সাধনার ফল। তার কাজ হলো একে একে সেগুলির জট খোলা, মানুষকে ভয় থেকে মুক্তি দেওয়া। কলকাতা যখন পৌঁছলেন তখন তার মনে এক নতুন উদ্যম ভরা। তার সাধনা সফল হয়েছে, শুধু প্রেত মুক্তি নয়, সমাজ মুক্তিও হয়েছে। আমি বিভূতি। তারানাথ তান্ত্রিকের এই গল্প লেখার আগে তার জীবন সম্পর্কে আরও গভীরভাবে জানতে চাইছিলাম। একদিন তাই কিশোরীকে নিয়ে আবার গেলাম মকলেনের সেই বাড়িতে। ঠাকুর মশাই, আপনার জীবনে তো এমন অসংখ্য ঘটনা আছে। এই মশান মৌলির মতো আরও কোনো ঘটনা কি আছে যা তন্ত্রের ভুল ব্যাখ্যার ফল? তারানাথ এবার চেয়ারে হেলান দিয়ে বসলেন। চারি এসে চা দিয়ে গেল। আছে বিভূতি। আমার জীবনের প্রথম বড় সাধনাটা ছিল আসামের এক গ্রামে। সেখানে এক উল্টো পেতনির উপদ্রব ছিল। মেয়েটি ছিল গ্রামের মোড়লের পুত্রবধূ। স্বামী মারা যাওয়ার পর তাকে সতীদাহ করার চেষ্টা হয়েছিল। সে কোনো মতে বেঁচে যায়, কিন্তু তাকে ডাইনি অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। সেই অপমানে সে এক গভীর জঙ্গলে আত্মহত্যা করে, আর সেই অপমানিত ক্রুদ্ধ আত্মা হয়ে ওঠে উল্টো পেতনি। তার কাজ ছিল রাতের বেলায় মোড়ল বাড়ির লোকদের স্বপ্ন ভুলিয়ে দেওয়া, তাদের সব সিদ্ধান্ত উল্টো করে দেওয়া। ফলে মোড়ল বাড়ির ব্যবসা বাণিজ্য সব ডুবে যাচ্ছিল। সেখানেও কি তন্ত্রের ভুল প্রয়োগ ছিল? প্রত্যক্ষভাবে তন্ত্র ছিল না, কিন্তু পরোক্ষভাবে ছিল। মোড়ল বাড়ির কুল পুরোহিত ছিল একজন সামান্য তান্ত্রিক। সে উল্টো পেতনিকে শৃঙ্খলিত করতে চেয়েছিল, কিন্তু তার মন্ত্রে ছিল কেবল অহংকার। তার সাধনা ছিল ক্ষমতা দেখানোর জন্য। সে যখন ব্যর্থ হলো তখন মোড়ল বাড়ির লোকেরা তাকে ত্যাগ করলো, আর সেই উল্টো পেতনি ক্ষিপ্ত হলো। আর আপনি কি করলেন? আমি গিয়েছিলাম সেই জঙ্গলে, যেখানে উল্টো পেতনিকে শৃঙ্খলিত করতে আমার অনেক সময় লেগেছিল। সেই প্রেত সত্তা ছিল ঘৃণায় ভরা। সে মুক্তি চাইতো না, সে চাইতো কেবল প্রতিশোধ। তাকে বোঝাতে আমার 1 মাস লেগেছিল যে সে নিজেও একটি অসহায় শিকার। তাকে সতীদাহ করার চেষ্টা করা হয়েছিল সমাজের ভুল ব্যাখ্যার ফল, আর তাকে ডাইনি অপবাদ দেওয়া হয়েছিল কুসংস্কারের ফল। তার ভেতরের ক্রোধ ছিল ন্যায়সঙ্গত, কিন্তু প্রতিশোধের পথটি ছিল ভ্রষ্ট। তাকে মুখ্য দিতে মন্ত্রীর চেয়ে বেশি দরকার হয়েছিল সহানুভূতির বিভূতি। সেই প্রেত সত্তা সেদিন কেঁদেছিল। সেই কান্নার শব্দ ছিল আমার কানে
এক গভীর মুখ্য সঙ্গীতের মতো। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। এইসব ঘটনা আমাকে শিখিয়েছে প্রেত বা অপদেবতা মানেই কেবল ভয় নয়, তারা হলো অসমাপ্ত জীবন, অপূর্ণ বাসনা আর সামাজিক অবিচারের প্রতীক। তন্ত্রের সাধনা হলো এই অসমাপ্ত জীবনকে পূর্ণতা দেওয়া, এই অপূর্ণ বাসনাকে মোক্ষ দেওয়া, আর অবিচারকে ন্যায় দিয়ে সংশোধন করা। আমি মুগ্ধ হয়ে তার কথা শুনছিলাম। তার তন্ত্র কেবল মন্ত্র পূজা আহ্নিক নয়, তা ছিল এক গভীর মানব প্রেম। কিন্তু ঠাকুরমশাই, সাধারণ মানুষ তো এই দর্শন বোঝে না, তারা শুধু ভয়কে বোঝে, তাই তারা আপনার কাছে আসে। তা ঠিক, তাই তো আমার মতো লোক দরকার। আমি তাদের ভয়কে দূর করি মন্ত্রের মাধ্যমে, আর তাদের মনে শান্তি প্রতিষ্ঠা করি দর্শনের মাধ্যমে। ভয় দূর হলে তারা বুঝতে পারে আসল সমস্যাটা ভূত টুত নয়, সমস্যাটা তাদের নিজের মধ্যেই। আলোচনা চলতে থাকে। তারানাথ একটার পর একটা ঘটনা বলে চলেন। কোথাও এক ক্ষুধিত পিশাচের গল্প, যে ছিল গ্রামের এক কৃপণ মহাজনের আত্মা, যে তার ধনসম্পদ রক্ষা করতে পিশাচ হয়ে গিয়েছিল। কোথাও আবার এক নগ্নিকা দেবীর উপাসনার ভ্রষ্টতার ফল, যেখানে উপাসকেরা দেবীর সামনে নিজেদের পোশাক ত্যাগ করত, কিন্তু আসলে তা ছিল এক কাপালিকের ভোগতন্ত্রের ফসল। তারানাথ সেখানে স্তব্ধতন্ত্রের মন্ত্র জপ করে দেবীকে আবার শুদ্ধরূপে প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিটি গল্পের মধ্যে একই বার্তা ছিল: ভ্রষ্ট সাধনা, অপবিত্র বাসনা এবং সমাজের ভুল বোঝাবুঝি হলো অপশক্তির জন্মের মূল কারণ। তারানাথের কাজ হলো সেই মূল কারণ খুঁজে বের করে তাকে মোক্ষ দেওয়া। রাত গভীর হলো। কিশোরী উঠে দাঁড়ালো। আজ আর নয় ঠাকুরমশাই, আমার মাথা ঘুরছে। এত রহস্য, এত জ্ঞান একবারে নেওয়া সম্ভব নয়। তারানাথ হেসে বললেন, যাও, তবে আবার এসো। এই জগৎ রহস্যে ভরা, এই রহস্যকে জানতে হলে বারবার আসতে হয়। আমি আর কিশোরী যখন বিদায় নিচ্ছি, তখন মকলেনের পুরনো বাড়িটা তার রহস্যময় ধোঁয়াটে ভাব নিয়ে আবার জেগে উঠেছে। কিন্তু এবার আর সেই রহস্যে ভয় নেই, আছে কেবল জ্ঞানের আলো। আমি জানি এই গল্প লেখা আমার জীবনের এক মহান কাজ হবে। আমি কেবল একটি গল্প নয়, বরং এক মহান সাধকের জীবন দর্শন তুলে ধরতে পারব। তারানাথ তান্ত্রিকের আজকের ঘটনাগুলির প্রতিটি মূলে প্রত্যক্ষভাবে ছিল তন্ত্র এবং সাধনা, এছাড়াও ছিল অপবিত্র বাসনা আর সমাজের ভুল বোঝাবুঝির কারণেই যে অপশক্তির জন্ম হয়, এ কথাও প্রমাণিত হয়ে যায়। আপনারা এতক্ষণ শুনছিলেন ত্রিকাউন স্টোরিজের আজকের বিশেষ নিবেদন স্বস্তিক দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও ডোমপাড়ার মশান মৌলিক। এই গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলেন মিনহাজুল আলম, বিভূতির চরিত্রে ছিল অরিত্র, এছাড়াও বিভিন্ন চরিত্রে অতনু, রাহুল এবং বর্ণালী। গল্পের সূত্রধর আমি সাম্য। গল্পটির অডিও রূপান্তর করেছেন তুহিন, সাউন্ড ডিজাইন সাম্য, পোস্টার ডিজাইন ও অ্যানিমেশনে অ্যাড্রিটেক। সৃজা মুখার্জির পরিচালনায়, সুদীপ চন্দ্রনাথ ও কপিল দেবের প্রযোজনায় আজকের এই নিবেদন এখানেই শেষ হলো। এবং এই রকম আরও ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে ও পড়তে আপনারা ভিজিট করতে পারেন trikaunstories.com। স্পেলিংটা বলে দিই, TRIKAUNSTORIES.com। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আবার দেখা হবে পরের গল্পে।